দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যারা আপনারা আমার সাথে আছেন এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শক বিন্দু, আজকের আসুন আমরা একটু গল্প করি। গল্পটা এমন কতগুলো বিষয় নিয়ে আমি গল্প করতে চাই আপনাদের সাথে, যে বিষয়গুলো কখনো আমরা চিন্তা করি নাই, যে বিষয়গুলোকে আমরা কখনো সিরিয়াসলি নেই নাই, যে বিষয়গুলোর উপরে আমরা কখনো মনে করি নাই যে এই বিষয়গুলো আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য এবং আমাদের গভর্নিং পলিসিতে ইম্পর্টেন্ট। কিন্তু সাবজেক্টগুলো এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমরা চাইলেও এই বিষয়গুলোকে এড়াতে পারি না, অথচ আমরা বুঝে নেই যে সবকিছু ঠিক আছে। আমি কোথা থেকে গল্পটা শুরু করব? আমি শুরু করতে চাই ইরানের যুদ্ধ থেকে। আমি আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন যে ভাই ইরানের যুদ্ধের উপরে আপনি কিছু বলেন বা ভিডিও বানান। আমি জানি অনেক লোকজনরা এটা নিয়ে এই ইরানের যুদ্ধ নিয়ে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে। আমি খুব একটা ইন্টারেস্ট দেখাই না এটা নিয়ে কথা বলার জন্য, কারণ আমাদের দুর্বলতাগুলো অঙ্গাঙ্গিভাবে এতই জড়িত যে আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে আমি লজ্জা পাই, রীতিমতো লজ্জা পাই। আপনারা বলবেন যে কেন লজ্জা পান? সাবজেক্টটাই। আল্লাহর অনেক রহমত যে আমরা সবাই মুসলমান, মানে আমরা আমাদের দেশের 90%, 91% আমরা জনগোষ্ঠী মুসলমান। এবং আমি কখনো এটা চিন্তা করি নাই এমুকে শিয়া, অমুকে সুন্নি, অমুকে অমুক, অমুকে তেমুক, এগুলো আমি কখনো চিন্তা করি নাই। আমি মনে মনে বিশ্বাস করি যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এবং এটার উপরে মনে প্রাণে সার্বিকভাবে নীতিগতভাবে এই কলেমার উপরে বিশ্বাস রেখেছে, তাকেই আমি ধরে নেই এ আমার ভাই, এ আমার মুসলমান ভাই। আমি সাবজেক্টটা কিভাবে নিয়েছি, কিন্তু আমাদের এই ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যা সার্বিকভাবে আপনারা যদি বিবেচনা করতে যান, এমন কতগুলো দিক আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে দুইটা জিনিসের জন্য আমি নিজেকে একটু দূরে সরিয়ে রাখি। নাম্বার ওয়ান, আমি আরবি ভাষা জানি না, আমি শুধু পড়তে পারি। ছোট সময় আমার আব্বা আম্মার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে কোরআন পড়া শিখাইছে, তো আমি কোরআন পড়তে পারি, আরবি পড়তে পারি, কিন্তু আরবির অর্থ অথবা কোরআনিক আরবির যে গ্রামার এবং ইন্টারপ্রিটেশন, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং আমি বুঝিও না। হাদিস এবং কোরআনের আলোকে আমাদের ইসলামের যত বিধি নিষেধ আছে, আদার দেন নামাজ পড়া এবং কোরআন শরীফ পড়া এবং রোজা রাখা, এর চেয়ে বেশি কিছু আমি পারি আমার মনে হয় না। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেছি বা করি নাই। এখন আমাদের ধর্মের ভিতরে থেকে আমাদের ব্যর্থতাগুলো যখন চোখে আঙ্গুল ঢুকায়া দেখানো হয়, আমি জাস্ট রীতিমতো লজ্জা পাই। আর একদিকে মনের একটা কষ্ট আমাকে আঁকড়ায়া ধরে, ওটা থেকে আমি ওভারকাম করতে পারি না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাই ইরান যুদ্ধে কি জিততেছে? এবং আমি অনলাইনে দেখি বেশ কিছু অনলাইনের ভাইরা অত্যন্ত প্রত্যাশী যারা, তারা বলে হ্যাঁ আমরা তেল আবিব উড়াইয়া দিছে, জেরুজালেম উড়াইয়া দিছে, মুখ উড়াইয়া দিছে, আমরা জেতার দ্বার প্রান্তে। বিভিন্ন ইস্যুতে আমাদের ভাইরা মনের সান্ত্বনার জন্য মনের মাধুরী মিশিয়ে অনেক কথা বলে। তাহলে সত্যি কথা কি? সত্যি কথা এই, আমার কথাটায় আপনারা কষ্ট পেন না, আমি যে কথাটা বলি সার্বিক বিবেচনা করলে আমার একটা উত্তর। কোন চুক্তি তাড়াতাড়ি স্বাক্ষরের মাধ্যমে যদি এই যুদ্ধের সমাপ্তি না হয়, ইরানের অবস্থা গাজার চেয়েও খারাপ হবে। আমি এর চেয়ে আর আমি আপনাদেরকে বুঝে বলার মতো কোনো কিছু নাই। এখন আপনারা একা একা চিন্তা করেন, ইরান এত শক্তিশালী একটা রাষ্ট্র, এত রিসোর্সফুল একটা রাষ্ট্র, এত ভালো মানুষের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে কি করে এত ধ্বংসযজ্ঞ একের পর এক হতে রয়েছে, এত সিক্রেট ইহুদিদের কাছে, আমেরিকার কাছে, ইউরোপিয়ানদের কাছে গিয়েছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি কথা বলি,
আজকের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আমরা এক্স্যাক্টলি জানি আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছে, কোন রুমে ঘুমায়, কয়টার সময় ঘুমাতে যায়, সকালবেলা কি ব্রেকফাস্ট করে। আমেরিকানরা স্পাই এজেন্সি এগুলো জানে। আবার পাশাপাশি এটাও জানে যে ইরানের প্রেসিডেন্ট কোথায় থাকে, সেনা প্রধান কোথায় থাকে, রেভলিউশনারি গার্ড আল কুদস এদের প্রধানরা কোথায় থাকে, সশস্ত্র বাহিনীর প্রধানরা কোথায় থাকে, নিউক্লিয়ার সায়েন্টিস্টরা কোথায় থাকে, এগুলো সব তারা জানে। এবং জানে বিধায় তারা এক এক করে তাদেরকে ডিস্ট্রয় করেছে। তাদের ভিতরেও, ইরানের ভিতরেও আমার মতো দুই একজন জেকব মিল্টন ছিল। ইরানে এখন পর্যন্ত আমার মতো দুই চারজন জেকব মিল্টন আছে যে কন্টিনিউয়াসলি সরকারকে হুঁশিয়ার করেছে, তোমরা এইটা ঠিক করো, তোমরা এইটা ঠিক করো, তোমরা এইটা ঠিক করো। আমি জেকব মিল্টন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে যখন কথাবার্তাগুলো বলি, আমি প্রতিনিয়ত বলে যাই আপনারা এটা ঠিক করেন, আপনারা ওটা ঠিক করেন, কিন্তু আমার কথা ওই কথাই থেকে যায়, এর কোনো কার্যকারিতা কোথাও দেখা যায় না। কখনো হতাশ হয়ে বলি এই কথাবার্তা বলার আর কোনো কারণ নাই, হয়তোবা আমার এই টক শো আমি হয়তো বাদ দিয়ে দেব। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যদি এই কথাগুলো বলি, আমি কন্টিনিউয়াসলি আমি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যেই অনেক কথা বলছি, অনলাইনে অ্যাক্টিভিস্টরা অনেকরে ভালো ভালো কথা বলে, কিন্তু আমি স্পেসিফিক দেশের ফাউন্ডেশনের ক্ষেত্রে, স্ট্রাকচারাল মিস্টেকের ক্ষেত্রে, আমাদের সরকারের কতগুলো নীতির ক্ষেত্রে আমি যখন স্পেসিফিক সমালোচনা করি, এটা নিয়ে কেউ কথা বলে না। একেবারে স্পেসিফিক অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কোন অ্যাক্টিভিস্টরা এই সাবজেক্টগুলো টাচ করে না। দর্শকবৃন্দ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি যদি একটা কথা বলি, আপনারা কি জানেন যে বাংলাদেশে অ্যান্টি স্পাই ল, গুপ্তচর বিরোধী আইন বাংলাদেশে কি আছে? মানে আপনারা অনলাইনে যারা অ্যাক্টিভিজম করেন, আমেরিকায় বসে করেন, ইউরোপে বসে করেন, বাংলাদেশে বসে করেন, বিভিন্ন জায়গায় করেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা কি জানেন যে বাংলাদেশে গুপ্তচর বিরোধী আইন আছে কিনা? এবং আইন যদি থাকে এটাকে কবে পাস করা হয়েছে, এটার সর্বোচ্চ সাজা কি, মিনিমাম সাজা কি, ম্যাক্সিমাম সাজা কি, মিডিয়াম সাজা কি, এটা সম্পর্কে আপনাদের কারো কি কোনো ধারণা আছে? এটা নিয়ে কখনো কোথাও আলোচনা দেখেছেন? মিলিটারি অফিসিয়ালদের আলোচনা দেখেছেন? পুলিশ অফিসিয়ালদের আচার আচরণ কথাবার্তায় কখনো পেয়েছেন? নাই, হয় নাই। আপনারা মজার কথা শুনলে আকাশ থেকে পড়বেন। গুপ্তচর বিরোধী আইনের মোড়কে জনগণকে সাপ্রেস করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছিল হাসিনা শেখ। আমি হাসবো না কাঁদবো না মারা যাব? বাংলাদেশে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হাসিনা তৈরি করেছিল বিএনপি, জামাত এবং ভিন্ন মতাবলম্বীদের অ্যারেস্ট করে, অত্যাচার করে মেরে ফেলার জন্য, ওইটাকে কোনোভাবে চিন্তা করা যায় যে গুপ্তচর বিরোধী আইন। কিন্তু মজার কথা কি জানেন, বাংলাদেশে গুপ্তচর বিরোধী কোনো আইন নাই। এখন অনেকে বলতে কেন এই আইনের ধারা এইটা আছে, ওই আইনের ধারা এইটা আছে, সত্যিকার অর্থে সাবজেক্টটা নাই। এখন আপনারা হঠাৎ করে বলবেন যে ভাই আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে হঠাৎ আপনি গুপ্তচর বিরোধী আইন কেন নিয়ে আসলেন? এখানেই আমার গল্পটা। আমার গল্পটা এখানে দর্শকবৃন্দ, একটু মনোযোগ দিয়ে গল্পটা যদি শুনেন, কিছু জানবেন, বুঝবেন, অনুধাবন করবেন এবং এগুলো নিয়ে আমার এই কনভারসেশনটা মানুষের সাথে শেয়ার করবেন। দর্শকবৃন্দ, একটা মহিলা যার নাম ক্যাথরিন পেরেস শাকদাম। ক্যাথরিন পেরেস শাকদাম, আমি এই মহিলার কথা বলছি, আপনাদের একটু আমি ছবিটা দেখাই, দেন আপনারা বুঝবেন। এই মহিলা
ক্যাথরিন পেরেস সাকদাম এই মহিলা একজন ইহুদি ধর্মাবলম্বী। উনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং she become journalist. এখন when she become journalist, উনি এক সময় ইউনাইটেড নেশনসে উনি কাজ শুরু করলেন এবং ইউনাইটেড নেশনসে কাজের সুবাদে উনি ইয়েমেনে গেলেন এবং লেখাপড়া যখন উনি করেন এবং সাংবাদিকতা নিয়ে উনি যখন ইয়েমেনে যান, ইয়েমেনে যাওয়ার পরে উনি এক মুসলমানকে উনি বিয়ে করেন এবং এখানে যখন মুসলমানদের সাথে উনি বিয়ে করেন, ওনার দুইটা টার্গেট ছিল। দুইটা টার্গেটের ভিতরে এই ছিল, উনি জানতেন যে হৌতিদেরকে ইরান তাদের প্রক্সি সোলজার হিসাবে ইরান ব্যবহার করে। তার আসল টার্গেট ছিল একটা, ইরানের ইনার সার্কেলে তাকে ঢুকতে হবে। ইরানের ইনার সার্কেলে ঢুকতে গেলে ক্যাথরিন পেরেস সাকদাম মুসলমানদেরকে বিয়ে করে যে হৌতিদের একজন কমান্ডার তাদের সাথে সম্পর্ক তৈরি করেছে এবং করার পরে হুতিরা ওখানে ইরানের প্যারামিলিটারি অথবা কমান্ডার হিসাবে, রেভলিউশনারি গার্ড হিসাবে তারা ওখানে কি কাজ করে এটাকে স্টাডি করছে। করার পরে সে এগুলো জানা শোনা সবকিছুর পরে সে আরো চিন্তা করছে আরো ক্লোজে কিভাবে যাওয়া যায়। এই ক্যাথরিন পেরেস সাকদাম লন্ডনে গেছে। লন্ডনে সে স্কুলে লেখাপড়া করা শুরু করেছে। অন্য একটা বিষয়, যখন ওখানে লেখাপড়া করতে গেছে মোসাদ এবং সিআইএ তাকে জানিয়েছে, ওই স্কুলটাই পাঠিয়েছে যে স্কুলে একজন বিখ্যাত ইরানি কর্মকর্তার মেয়ে লেখাপড়া করে। ইরানের কোন বিখ্যাত কর্মকর্তা মেয়ে লন্ডনে লেখাপড়া করে? ইরানের বিখ্যাত কর্মকর্তার নাম ছিল কাসেম সুলেমানি, ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার। তার মেয়ের নাম জায়নাব সুলেমানি। এই ক্যাথরিন পেরেস সাকদাম ওখানে গিয়ে কার সাথে দেখা করেছে? এই যে ছবি দেখছেন হাতের ডান পাশে, আমার মাউসটা যেখানে যায় এটা হচ্ছে ক্যাথরিন পেরেস সাকদাম এবং সেকেন্ড ফ্রম রাইট যাকে দেখছেন, না আমি ভুল বলছি, থার্ড ফ্রম দ্য রাইট এন্ড সেকেন্ড ফ্রম দ্য লেফট, এ হলো জয়নাব সুলেমানি, কাসেম সুলেমানির মেয়ে। এখন ক্যাথরিন পেরেস সাকদাম কি করেছে? জয়নাব সুলেমানির সাথে সম্পর্কটা তৈরি করেছে। কিসের সম্পর্ক? বহুত ভালো সম্পর্ক। ঠিক যেভাবে বাংলাদেশের শমী কায়সাররা যেভাবে সম্পর্ক করে, যেভাবে পান্না কায়সাররা সম্পর্ক করে, যেভাবে রুমিন ফারহানারা সম্পর্ক করে, যেভাবে সামা ওবায়েদরা সম্পর্ক করে, ঠিক ওইভাবে তো একটু তাকিয়ে দেখেন, হাতের বাঁ পাশে হচ্ছে কাসেম সুলেমানি আর হাতের ডান পাশে হচ্ছে তার মেয়ে জয়নাব সুলেমানি। এই কাসেম সুলেমানি ইরানিয়ান
রেভলিউশনারি গার্ডের কমান্ডার এবং তার মেয়ে। এখন সুলেমানির সাথে যদি কোনো মেয়ের সম্পর্ক হয়, দর্শকবৃন্দ, সুলেমানির মেয়ের সাথে যদি কোনো মেয়ের সম্পর্ক হয়, তার অ্যাক্সেস কোন পর্যন্ত যাবে? প্রেসিডেন্ট পর্যন্ত যায়, সেনাপ্রধান পর্যন্ত যায়, অন্দরমহলের সব মন্ত্রী পর্যন্ত যায়, পুলিশ প্রধানের কাছে যায়। যেতে যেতে 2017 সালে ক্যাথরিন পেরেস সাকদাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা পর্যন্ত করে। আপনারা কি এখন আমি যখন এই ক্যাথরিন পেরেস সাকদামের ছবিটা দেখাই, আমরা কি তার মুখে আমরা কি কোনো ইবলিস দেখি, কোন শয়তান দেখি, কোন বেঈমান দেখি? দেখি না, রাইট? ঠিক এভাবে আপনারা যখন শমিকা স্যারের দিকে তাকান, ঠিক এইভাবে যখন আপনারা রুমিন ফারহানার দিকে তাকান, ঠিক এইভাবে যখন নিপুণ রায় চৌধুরীর দিকে তাকান, ঠিক একইভাবে আপনারা যখন সামা ওবায়দের দিকে তাকান, এসব বেঈমানদের দেখে আপনাদের কি এই বেটির কথা মনে পড়ে? ক্যাথরিন পেরেস সাকদাম মনে পড়ে? এই বেটি 2017 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করে। এখন শুধু কি দেখা করেছে তা কিন্তু ঠিক না, সে ইরানের ধ্বংসযজ্ঞ শুরু করেছে। 2014-15 থেকে সে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ইরানে আমার মতো দুই একজন জেকব মিল্টন এই ক্যাথরিন পেরেস সাকদাম সম্পর্কে ইরানি রেজিমকে হুঁশিয়ার করেছে, বলেছে তোমাদের ভিতরে জুজু ঢুকেছে, তোমরা কেয়ারফুল হও। ঠিক আমি যেভাবে বাংলাদেশ সরকার, বিএনপি, জামাত, তাদের সবাইকে আমি হুঁশিয়ার করি যে তোমাদের ভিতরে র ঢুকেছে, মোসাদ ঢুকেছে। রুমিন ফারহানার চেহারা ধরে ঢুকেছে, নিপুণ রায় চৌধুরীর চেহারায় ঢুকেছে, সামা ওবায়দের চেহারায় ঢুকেছে। আমি যখন বলি শমিকা স্যারের চেহারায় ঢুকেছে, আরো যেসব 2 টাকার নর্তঙ্গী আছে তাদের চেহারায় ঢুকেছে, আমি আপনাদেরকে হুঁশিয়ার করেছি। 2017 সালে এই মহিলা ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করে। সর্বোচ্চ নেতার সাথে দেখা করার পরে গাজায় যখন ইসরায়েলি ইনভেশন শুরু হয়, আপনাদের মনে আছে হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারে কথাবার্তা বলে উনি তেহরানে আসলেন। আপনাদের মনে আছে? কাতারে উনি মিটিং করলেন, কাতারের আমিরের সাথে মিটিং করে উনি তেহরানে আসলেন। তেহরানে এসে একটা হোটেলে ঢুকলেন। তখন কি হলো আপনারা কি জানেন? এই ক্যাথরিন পেরেস সাকদাম যেহেতু এই মহিলার বান্ধবী ছিল কাসেম সুলেমানির মেয়ে, রেভলিউশনারি গার্ডের হেড, ওই থ্রুতে জেনেছে ইসমাইল হানিয়া কখন তেহরানে ঢুকেছে, কোন হোটেলে ঢুকেছে, কোন রুমে ঢুকেছে। যখন এই ক্যাথরিন পেরেস সাকদাম এটা জেনেছে, জানার পরে সেটা পাস করেছে কাকে? মোসাদকে। এবং পিন পয়েন্টে
এই ক্যাথরিন পেরেজ সাকদামের ইনফরমেশনের উপরে পিন পয়েন্টে ওই হোটেলের ওই রুমে একটা এয়ার স্ট্রাইক করে। ওই স্ট্রাইকে ইসমাইল হানিয়া শাহাদত বরণ করে। অর্থাৎ ক্যাথরিন পেরেজ সাকদাম জানতেন এক্স্যাক্টলি কোন হোটেলের কোন রুমে ইসমাইল হানিয়া থাকবেন এবং ওখানে থেকেছে, তাকে মেরে ফেলেছে। এই তো। এবার একটু চিন্তা করেন তো, মুজিব অ্যাসাসিনেশনের সময় আমরা শুধু ডালিমরে নিয়ে পইরা আছি, ডালিমরে হিরো বানাইতেছি, রাইট? মুজিব অ্যাসাসিনেশনের মধ্যে আমরা সবাই রাশেদ চৌধুরীরে হিরো বানাই, অন্যান্য লোকজনদেরকে হিরো বানাই, কিন্তু এরা যে ছিল সবাই কামলা, ভারতের কামলা। এটা কি একবার আমরা ফোকাস করেছি? আর ফোকাসের দরকার নাই তো। যে দেশ গত 54 বছরে গুপ্তচর বিরোধী আইন কি এবং এটার সর্বোচ্চ সাজা কি, এটার উপরে কোনো টাস্ক ফোর্স নাই, তো ওই দেশের অ্যাসাসিনেশন, মুজিব অ্যাসাসিনেশন, জিয়া অ্যাসাসিনেশন, এরশাদ অ্যাসাসিনেশন, এটার উপরে মামলা করে কি হবে? আজকের আমি এখানে বসে ইরানের গল্প করছি আপনাদের সাথে। ইসমাইল হানিয়াকে উড়ায় দিল, কে দিল? এই ক্যাথরিন পেরেজ সাকদাম। তার আগেও সে একটা কাজ করেছে যেটা আমি ভুলে গেছি আপনাদেরকে বলতে। লেবাননের যে হিজবুল্লাহ আছে, ইরান সমর্থিত, এই হিজবুল্লাহর হেড হাসান নাসরুল্লাহ, উনিও আসলেন কোথায়? ইরানে, তেহরানে। এবং ওই সেম ক্যাথরিন পেরেজ সাকদাম, কাসেম সুলেমানি সহ মন্ত্রী, পুলিশ, এমপি সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করে হাসান নাসরুল্লাহ কোন হোটেলের, কোথায় উঠেছে, কিভাবে উঠেছে, রুম নাম্বার কত, সব জেনেছে এবং মোসাদকে জানিয়েছে। এবং তারা একটা সিঙ্গেল এয়ার স্ট্রাইকে হাসান নাসরুল্লাহকেও সাইজ করে দিচ্ছে, মেরে ফেলছে। একজন মহিলা। এখন কাসেম সুলেমানি কি কখনো চিন্তা করেছে তার মেয়ের স্টুপিডিটির জন্য, তার মেয়ের স্টুপিডিটির জন্য একটা দেশের অবস্থা কত ভয়াবহ হতে পারে? মুজিব শেখ কখনো চিন্তা করেছে তার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রীদের দ্বারা দেশের কত জঘন্য ক্ষতি হতে পারে? একবারও কি কেউ চিন্তা করেছে? এই বাবা কি চিন্তা করেছে তার মেয়ে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? চিন্তা করেছে? একবারও আলাপ আলোচনা করেছে? কাসেম সুলেমানি কি একবারও চিন্তা করেছে? করে নাই, একবারও চিন্তা করে নাই। কেন করে নাই জানেন? একটা কারণে। কারণ সে চিন্তা করছে কাসেম সুলেমানি হলো সুপ্রিম কমান্ডার অব দ্য রেভলিউশনারি গার্ড, তাকে মেরে ফেলেছে। তার জন্য গেল ইসমাইল হানিয়া, গেল হাসান নাসরুল্লাহ, গেল ক্যাথরিন পেরেজ সাকদাম তখনও সবার সাথে মুতা, ওইখানে একটা সংক্ষিপ্ত বিবাহ যেটা ইরানে লিগাল, এক রাতের বিবাহ, ওইটা কইরা যার যার কাছে যায়। এই ক্যাথরিন পেরেজ সাকদাম যার যার কাছে গিয়ে বলতো, মোল্লাদের কাছে গিয়ে বলতো, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি ইসলামের প্রতি অনুরাগী, আমাকে একটু শেখান। যার সবগুলো ছিল ড্রামা। এরপরে
কি হয়েছে শুনতে চান? এরপরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সে কখন হেলিকপ্টারে যাবে, কোথায় যাবে, কি করবে এই সম্পর্কে তথ্য পাচার করে দেয়। ইব্রাহিম রাইসিকে ওই প্লেনে ড্রোন অ্যাটাকে চারিদিক থেকে ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়, ইরানের প্রেসিডেন্ট, যার সাথে সাদ্দাম 4 বার দেখা করেছে। এখন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট অফ ইরান কেন সন্দেহ করবে এই মেয়েকে, এই মহিলাকে? কারণ মহিলা হিজাব পরে, মহিলা হচ্ছে কাসেম সুলেমানির মেয়ের বান্ধবী এবং মুসলমান, এবং ইসলাম সম্পর্কে এত জানে, আরবি জানে, হাদিস জানে, কোরআন জানে, কিন্তু কেউ একবার খোঁচায়া দেখে নাই যে এই মহিলার দাদি নানি ইহুদি এবং সে ইহুদিদের ব্যাকআপ নিয়ে ইরানে ঢুকছে এবং ইয়েমেন থেকে লন্ডনে গিয়ে কাসেম সুলেমানির মেয়ের সাথে সম্পর্ক তৈরি করছে। তারপরে কাসেম সুলেমানির মেয়ের রেফারেন্সে ইরানে ঢুকে এই কাজগুলো করছে। আচ্ছা দর্শকবৃন্দ, সাবজেক্টগুলো যদি এটা হয়, আপনারা কি একবার চিন্তা করে দেখছেন আমরা বাংলাদেশিরা আমাদের চোখের সামনে যখন রুমিন ফারহানার মতো মহিলারা হাতে ফিতা বাইন্দা আপনাদেরকে বুঝায়, রুমিন ফারহানার মতো মহিলা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া বুঝায় আমি তোমাদের না, হাতে ফিতা বাইন্দা বুঝায় আমি ইসকনের, তারপরেও কি আমরা তাকে ধরে নেই সে মুসলমান, সে আমাদের পক্ষের? তো আপনারা কি কেউ একবার চিন্তা করে দেখেছেন যে রুমিন ফারহানার মতো বেটি, সামা ওবায়দের মতো বেটি, নিপুণ রায় চৌধুরীর মতো বেটি, শমী কায়সারের মতো বেটি, এরা সবাই হতে পারে এবং সবাই হয়তোবা ক্যাথরিন পেরেস সাকদাম। আমি তো মাত্র 4 জনের নাম বললাম, এ ধরনের কত হাজার ক্যাথরিন পেরেস সাকদাম আমাদের দেশে আছে। আমরা জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারি নাই, এই হত্যার বিচার যে পুলিশ অফিসার চেয়েছে তাকে বিকলাঙ্গ করে আমরা ছেড়ে দিয়েছি, তাকে রিটায়ারমেন্ট পর্যন্ত দেই নাই। ইনভেস্টিগেশন তো দূরের কথা, বেগম জিয়া জাস্ট মেনে নিল যে আমার হাজবেন্ডের বিচার হয়েছে, হত্যার বিচার হয়েছে, উনি জাস্ট মেনে নিলেন। 3 বার ক্ষমতায় গেলেন, একটা বারের জন্য ওনার মনে হলো না যে এর পিছনে কারা আছে, এটার উপরে আমরা একটু বিচার করি, এর উপরে সুষ্ঠু তদন্ত করি, ওনারা একবার মনে করলেন না। জনাব তারেক রহমান একবারও চিন্তা করলেন না যে আমার বাবাকে কিভাবে মারা হলো, কেন মারা হলো, এরশাদ যাদের বিচার করেছে এটা প্রকৃত বিচার না। এরশাদ নিজে ছিল রয়ের গুপ্তচর, এরশাদ নিজে পার্টিসিপেট করেছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। He played the coordinator in assassination of Zia Rahman and Sheikh Mujibur Rahman. আমরা কি একবারও চিন্তা করব না জিয়া অ্যাসাসিনেশনের সময় বদরুদ্দোজা চৌধুরীকে কি একবার ডেকে জিজ্ঞাসা করা হয়েছে, ইনভেস্টিগেট করা হয়েছে? এরশাদ সাহেবকে কি একবার ইনভেস্টিগেট করা হয়েছে? কোথায়? জনতা টাওয়ার মামলায় যখন এরশাদ সাহেব হাজতে ছিল, বেগম জিয়া এবং বিএনপি সরকার কি একবারও ইনভেস্টিগেট করে তাকে জিজ্ঞাসা করেছে জিয়া হত্যা মামলা নিয়ে? আমি এরশাদ সাহেবের সাথে আমেরিকার হোটেল রুমে জিজ্ঞাসা করেছিলাম তাকে জিয়া হত্যা মামলা নিয়ে কথা জিজ্ঞাসা করা হয়েছে কি না। সে বলছে না। কেন? আমাকে কেন জিজ্ঞাসা করবে? দর্শকবৃন্দ, রিড মাই লিপ।
আমি এরশাদ সাহেবকে জিজ্ঞাসা করলাম, did anyone ask you any question in regards to the assassination of Ziaur Rahman? আমি জিজ্ঞাসা করেছি নিউ ইয়র্কের লাগোডিয়া ম্যারিয়টে। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম জিয়া হত্যাকাণ্ড নিয়ে আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছিল কিনা বিএনপি শাসনামলে, উনি অবাক হয়ে আমাকে বলছে আমাকে কেন জিজ্ঞাসা করবে। অর্থাৎ বেগম জিয়া, বিএনপি এবং তারেক রহমান আপনারা ভুলে গেলেন যার জন্য আপনারা প্রধানমন্ত্রী, যার জন্য আপনারা সম্মান পাচ্ছেন, যার নাম বিক্রি করে আপনারা রাজনৈতিক দল করছেন, ওই লোকটাকে মেরে ফেলেছে। আপনারা একবারও চিন্তা করেন নাই ওই লোকটা সম্পর্কে, মৃত্যুটা কেমনে হলো, কেন হলো, একবারও চিন্তা করেন নাই। দর্শকবৃন্দ, ক্যাথরিন পেরেস সাকদাম যখন ইনফরমেশন দিল কখন ইরানি প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টারে ফ্লাই করবে, এই হেলিকপ্টার কোন দিক থেকে কোন দিকে যাবে, কোথায় যাবে, তাকে ক্যারি করা প্লেন, সব ইনফরমেশন দেওয়ার পরে তাকে অ্যাসাসিনেট করা হলো। এরপরে জয়নাব সুলেমানি তার কাছ থেকে তার বাবার স্পেসিফিক ইনফরমেশন নিয়ে, জয়নাব সুলেমানি মেয়ের কাছ থেকে বাবার স্পেসিফিক লোকেশন নিয়ে মোসাদকে জানানো হলো এবং মোসাদ একটা টিপ দিয়ে কাসেম সুলেমানিকেই খুন করে ফেলল। খুন করে ফেলেছে। তাইলে যেই মেয়ে এই ঘরের শত্রু বিভীষণকে ঘরে ঢুকিয়েছে এবং বাবা কাসেম সুলেমানি মেয়ের এই বান্ধবীর উপরে কোন ইনভেস্টিগেট ছাড়া, জানা সত্ত্বেও যে ইহুদি বংশোদ্ভূত, তাকে একবার ইনভেস্টিগেট করে নাই, তাকেও মেরে ফেলেছে। এখন যে এক মহিলা প্রেসিডেন্টের সাথে দেখা করে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, দেশের সর্বোচ্চ নেতার সাথে দেখা করে এবং সেটা সে আবার অ্যাডমিট করে বলে, হাউ আই মেট দ্য সুপ্রিম লিডার, সে খুব গর্ব করে বলেছে, how I infiltrated the Tehran regime and met the Ayatollah. এটাই ছিল লাস্ট হুররা। তো এক বেটি কাকে কাকে মারাইছে? ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ, ইব্রাহিম রাইসি এবং কাসেম সুলেমানি, সবাইকে মারাইছে। আপনারা বলবেন এটা ভুল। না, এটা ভুল না। আপনারা নেপোটিজম, স্বজন প্রীতি, এটাকে বলি না আমি মাঝে মাঝে। তারেক রহমান চিন্তা করে আমার বউয়ের বান্ধবী, এরা তো হইতে পারে না। বাংলাদেশের পররাষ্ট্র সচিব চিন্তা করে আমার মেয়ের বান্ধবী, এরা তো হইতে পারে না। বিজিবির ডিজি সে মনে করে আমার বউয়ের বান্ধবী অথবা আমার মেয়ের ক্লাসমেট, এরা তো খারাপ হতে পারে না। বাংলাদেশের আনসার ভিডিপির ডিজি চিন্তা করে আমার ছেলের বন্ধু, এরা তো হইতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করবে আমার নাতির বন্ধু, এরা তো হইতে পারে না। কিন্তু কমন একটা কথা,
বাংলাদেশে কতটা পরিবারে ক্যাথরিন পেরেজ সাকদাম ঢুকেছে বিভিন্ন নামে, বিভিন্ন চেহারায়, কখনো প্রেমিক হয়ে, কখনো বউ হয়ে, কখনো ফেলো মুসলিম হয়ে, কখনো বন্ধু হয়ে, কখনো বান্ধবী হয়ে। কত হাজার বা কত লক্ষ ঢুকেছে গত 17 বছরে, গত 54 বছরে। আমার এই দুর্ভাগ্যের দেশ এত আইন করেছে, এত সংবিধান করেছে, কিন্তু একটা গুপ্তচর বিরোধী আইন এবং তার সাজা, এটা নিয়ে আমরা একটা আইন তৈরি করতে পারি নাই। একটা কথা আপনাদেরকে আমি বলি, আমেরিকায় গুপ্তচর বিরোধী আইন গুপ্তচর বিরোধী আইন তৈরি করা হয়েছে 1917 সালে। It was enacted during World War I to prohibit obtaining, recording, copying information relating to national defense with the intent to harm US or aid a foreign nation. While primarily focused on espionage, it's also been used to prosecute leaks of government information. বাংলাদেশে এই ধরনের কোন আইন এক্সিস্ট করে না। কেন করে না জানেন? সংবিধানে ওই ধরনের কোনো কিছু নাই। কেন জানেন? সংবিধানটা তো তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট বা সরকার প্রধানকে রাজা হিসাবে বিবেচনা করে এবং ভারতকে আমাদের বউ বা স্বামী হিসাবে ব্যবহার করে তাদের সাথে সহাবস্থান করব। সেখানে তাদের আবার এন্টাই মানে গুপ্তচর থাকবে কেন? গুপ্তচর বিরোধী আইনের দরকারটা কি? যদি গুপ্তচর বিরোধী আইন থাকে তাইলে আমাদের দেশের মহিলারা ইন্ডিয়ান লোকজনদেরকে দেখলে কেলাইয়া কেলাইয়া তাদের নায়ক নায়িকা গায়কদের সাথে ক্যালকাটায় যাইয়া শুয়ে পড়ে উলঙ্গ হইয়া। আর আমাদের দেশে সাবিনা ইয়াসমিনরা আছে, শমী কায়সারেরা আছে, রুমিন ফারহানারা আছে। সপ্তাহে 11 বার ব্যাংককে ট্রিপ দিবে আর দিনে 2 বার দিল্লি ট্রিপ দিবে, বোম্বে ট্রিপ দিবে, খ্যাপ বাইরে আসবে। এরা সবাই যদি ক্যাথরিন প্যারেস সাকদাম হয়, তাদেরকে বিচার কেমনে করবেন আপনারা? দর্শকবৃন্দ, আমি 2017 সালের 8ই এপ্রিল ভারতের সাথে হাসিনা শেখের সামরিক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার হওয়ার পরে আমি একটা কথা কন্টিনিউয়াসলি বলেছি, আজও বলছি, যে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি আমাদের বিজিবি বা বিডিআর দিয়ে যেন করা না হয়। আমি একটা বর্ডার সিকিউরিটি অ্যাক্টের নাম দিয়ে আমি বলেছিলাম আমেরিকা, চায়না অথবা টার্কি যে কোনো একটা দেশকে আমাদের বর্ডারের দায়িত্ব দেওয়া হোক। আমি বলছিলাম একটা কারণে, আমার বলার কারণ ছিল আমি মনে করি না যে বাংলাদেশের বর্ডার নিয়ে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া আমাদের দেশের কোনো ভাইটাল ইন্টারেস্ট আমি মনে করি না। ওয়ারাস আমাদের বর্ডারকে যদি সিকিউর করা যায়, আমার কাছে যদি সিদ্ধান্তের দায়ভার দেওয়া হয়, আমি চায়নাকে পিক করব। একটা কারণে, China will never show any mercy to Indian origin. চাইনিজ রেড আর্মিকে যদি আমাদের বর্ডারে দেওয়া হয়,
নিরাপত্তা চুক্তির মাধ্যমে চায়না কোনদিনই বাংলাদেশের সভারেন্টির উপরে হাত দিবে না। চায়না কোনদিন বাংলাদেশের জমি চায় না। চায়না বর্ডারে যদি গার্ড দেয় তাইলে বাংলাদেশের বর্ডার গত 54 বছরে আমরা সিকিউর করতে যতটা সফল হয়েছে তার 14 গুণ সফল চাইনিজ রেড আর্মি হবে। এবং চাইনিজ রেড আর্মি যদি বাংলাদেশের বর্ডারে থাকে তাইলে ভারত কখনোই ভারতীয় চোরা কারবারি অথবা বাংলাদেশি চোরা কারবারি কেউ ওখানে ইনফিলট্রেট করতে পারবে না। এবং চাইনিজ রেড আর্মি বাংলাদেশের বর্ডারে ভারত যদি কোনো কিছু করার চিন্তাও করে চায়না ফাইট করবে। আমাদের সোলজারদের চায়নার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের এত কোমর ভাঙার দরকার নাই। আমরা ততদিনে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবো। আমার এই নীতিমালা নিয়ে আমেরিকান জেনারেলদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি এক্সপার্টদের সাথে কথা হয়েছে, ইউনাইটেড নেশনস এর 2 জন এক্সপার্টদের সাথে কথা হয়েছে। আমেরিকানদের সাথে যখন কথা বলছি তারা বলছে এই তো ইউএস মেরিন তো গার্ড দিতে পারে। ওকে, আমেরিকানরা বিশ্বাস করা যায় না, গুড, চাইনিজ রেড আর্মি ওখানে থাকুক। এটা নিয়ে অনলাইনের যারা যারা অ্যাক্টিভিজম করে কেউ কথা বলবে না, টাচও করবে না। আপনি দেখেন না অনলাইনে যারা 5 মিলিয়ন 6 মিলিয়ন সাবস্ক্রিপশন নিয়ে খুব গর্বের সাথে কথা বলে, আমি প্রথম বলছি ওইটা করছি সেইটা করছি, এদের কেউ শাহ আলমরে নিয়ে কথা কয় না। বসুন্ধরার ভূমিদস্য শাহ আলমের ধারেও পারা যায় না, কারণ এরা সকালে ঘুম থেকে উঠে শাহ আলমের 1 কাপ মুদ খায়। এখন শাহ আলমের মূত্র পান করার জন্য এরা শাহ আলমরে নিয়ে কোনো ভিডিও বানাবে না। আর এরা ব্রেকফাস্ট করে শাহ আলমের একটু গু, এর সাথে আবার কচু খেতিরাও আছে। এই গ্রুপে যদি আপনি বলেন বাংলাদেশের সিকিউরিটি, এই যে আমি সীমান্তে আমি বললাম যে বাংলাদেশের বিজিবি যদি থাকে, বিজেপি বাহাদুরি করতে পারবে, বিজেপি ভারতের সাথে চিল্লাচিল্লি করতে পারবে, আমি জানি পারবে, ভারতের সাথে ফাটাফাটি করতে পারবে, কিন্তু তাতে একটা জিনিস হবে, ভারতের সাথে বাংলাদেশ সরাসরি কনফ্রন্টেশনে জড়ায় যাবে। আমি এটা চাই না। কেন চাই না? কারণ বাংলাদেশের আর্ম ফোর্সেস সার্ভিসেস ভারতের সাথে সামনাসামনি সরাসরি কনফ্রন্টেশনে গেলে বাংলাদেশের ইকোনমিক ইন্টারেস্ট ডাউনসাইজ হবে। আর ওখানে যদি চাইনিজরা দাঁড়ায় থাকে, তাদের রিসোর্স দিয়ে তারা ভারতকে ঠেকায় দিবে, তাতে আমাদের সেনাবাহিনী তারা তাদের প্রফেশনালিজম দিয়ে তারা তাদেরকে আরো শক্তিশালী করতে পারবে, রিসোর্স পুল করতে পারবে 25 বছর পরের জন্য। কোন সময় যদি ভারতকে আমাদেরকে কনফ্রন্টেশনে যেতে হয় তখন আমার বাহিনী তৈরি থাকবে। কিন্তু এই মুহূর্তে বর্ডারে গিয়ে তাদের সাথে কনফ্রন্টেশনে জড়ানোর আমাদের কোনো কারণ নাই। এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা কথা বলবে না, এটা নিয়ে আমার দেশের জেনারেলরা কথা বলবে না, এটা নিয়ে আমার দেশের রাজনীতিবিদরা কথা বলবে না। আমাদের বাংলাদেশের গুপ্তচর বিরোধী আইনের প্রয়োজনীয়তা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা কথা বলবে না, রাজনীতিবিদরা কথা বলবে না, মিলিটারি অফিসিয়ালরা কথা বলবে না। কারণ একটা, আমি বলে যাব দেশের 2 জন প্রেসিডেন্ট মারা গেছে, দেশের লোকজনদেরকে গুম করা হয়েছে, বেডিরা লাল ফিতা বাইন্দা দেখাই দিতেছে যে তোমরা গোলালু, আমি তোমাদের না, আমি ক্যাথরিন পেরেস সাকদাম, তোমরা আমারে কিছু করতে পারবা না, আমি বঙ্গভবনে গিয়া চুপ্পুল্লাকে দেখা করব, সেনা ভবনে গিয়া মির্জাফর ওয়াকারুজ্জামানের সাথে দেখা করব, তোমরা আমারে টাচও করতে পারবা না। ঠিক ইরানের মতো। আমার দেশটা কিভাবে রক্ষা হবে রে ভাই? আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের
হায়ার অফিসিয়ালদের, সামরিক এবং বেসামরিক, তাদের ছেলেপান্ডা কার সাথে মিশে, তাদের বউ কাদের সাথে ডেটিং এ যায়, কাদের সাথে দিল্লিতে, বোম্বেতে, ক্যালকাটায় শপিং এ যায়, আপনারা কি কেউ জানেন? রুমিন ফারহানা ভারতে কতজন বয়ফ্রেন্ড আছে যাদের সাথে প্রতি ঘন্টায় ঘন্টায় গিয়ে দেখা করে, এটা কি আপনাদের কারো কোনো ধারণা আছে? আপনারা কি জানেন এগুলো? এগুলো নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন? করেন নাই তো। অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা বসে আছেন, কে কার ফোনে সেক্স করার গল্প করবে ওইটা লিক করার জন্য। মনে হইতেছে এই অনলাইন অ্যাক্টিভিস্টদের কাম হইছে বেশ্যাবৃত্তি, বিকৃত যৌন টেলিফোন কল এগুলা লিক করা, এটাই যেন তাদের একমাত্র দায়িত্ব। যারা এইসব লিক টিক করে তাদের কেউরে কখনো একটা পলিসির উপরে জিজ্ঞাসা করছেন যে তোমরা তো ওই কোথাকায় কার ফোনে কারে বিকৃত যৌন কথাবার্তা কইছে, এগুলা লিক করার বাইরে কোনো একটা পলিসির উপরে তোমরা কি কোনো কথাবার্তা বলতে পারো? বলতে পারবে না। আমি আরো একটা জিনিস অবাক হই, বাংলাদেশে আমাকে অনেকে বলে যে ভাই শাহ আলমরে অ্যারেস্ট করতেছে না কেন? ওই বসুন্ধরার ভূমিদস্যু এবং প্রস্টিটিউট এই শাহ আলমকে কেন গ্রেফতার করতেছে না? আহমেদ আকবর সুবহান, আনভিরকে কেন গ্রেফতার করতেছে না? সানভীরকে কেন গ্রেফতার করতেছে না? তো আমি বললাম গ্রেফতার কি করে করবে? সব নিরাপত্তা বাহিনী, আর্মি, সশস্ত্র বাহিনী, এইটা পুরা নিয়ন্ত্রণে যার মির্জাফর ওয়াকার, এই ওয়াকারের আশীর্বাদ হচ্ছে এই শাহ আলম, তো তাকে গ্রেফতার করবে কেন? এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ওয়াকারের প্রেমে জুলেখা হইয়া গেছে। এরা 2 দিন পর পর ওয়াকারের গ্লোরিফাই কইরা আকাশ পর্যন্ত নিয়ে যায়, আর ঠিক তারাই আবার পরের দিন উঠা শাহ আলমের বিচার চায়। আমি কি এদেরকে গান্ডু বলবো, এদেরকে অন্ধ বলবো, না এদেরকে গুমুট খাওয়া পাবলিক মনে করব? আমি নিজেও জানি না এদেরকে আমি কি ডাকবো। এখন আজকের আমি যে কথাটা প্রাইমারিলি বলতে চাচ্ছি, বাংলাদেশের আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলি, বাংলাদেশে কি গুপ্তচর বিরোধী আইন এটা নিয়ে আপনারা কখনো বিবেচনা করেছেন, চিন্তা করেছেন? আপনারা যে বিভিন্ন জায়গায় কমিশন করেছেন, এই কমিশনের মধ্যে, আইনের মধ্যে, বিচার মন্ত্রণালয়ের মধ্যে এই গুপ্তচর বিরোধী আইন নিয়ে কোথাও আপনাদের কোনো আলোচনা আপনারা করেছেন কিনা? আমার স্পেসিফিক 2টা রিকোয়েস্ট আজকের, বাংলাদেশের সীমান্ত গার্ড এটার উপরে একটা রিফর্ম আনা হোক। বাংলাদেশের সীমান্তে আমাদের বিজিবি থাকবে না, তাহলে বিজিবি লোকজনদের কি চাকরি যাবে? নো, চাকরি যাবে না, তাদেরকে আর্মির সাথে মার্জ করাইয়া দেওয়া হোক। অনতি বিলম্বে চায়না, টার্কি অথবা আমেরিকা, এই 3টা কান্ট্রির যে কোনো একটা কান্ট্রির সাথে নিরাপত্তা চুক্তি করা হোক। এই চুক্তিটা করা হবে আমেরিকা সিঙ্গাপুর চুক্তির আদলে, আমেরিকা দক্ষিণ কোরিয়ার চুক্তির আদলে, আমেরিকা জাপান চুক্তির আদলে, আমেরিকা তাইওয়ান চুক্তির আদলে নিরাপত্তা চুক্তি করা হবে। যদি করা হয়, ওই রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হাত দিবে না, বাংলাদেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সে হাত দিবে না। তাদের দায়িত্ব শুধুমাত্র বর্ডারকে নিয়ন্ত্রণ করা, বর্ডারকে সিকিউর করা। এটা প্রপোজাল। দ্বিতীয় প্রপোজাল, বাংলাদেশে অনতি বিলম্বে গুপ্তচর বিরোধী আইন তৈরি করা হোক এবং এখানে একটা স্পেশাল অ্যাক্ট তৈরি করা হোক। ভারতের হয়ে যারা গুপ্তচর বৃত্তি করবে তাদের জন্য একটা স্পেশাল প্রভিশন তৈরি করা হোক যে তাদেরকে সিভিল কোর্টে বিচার করা হবে না, তাদেরকে মিলিটারি ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে এবং তার
সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, আর সর্বনিম্ন সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট হ্যাভিং এনি প্যারোল। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমি দুইটা দাবি জানাচ্ছি। নাম্বার ওয়ান, আমাকে যদি বলা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ নাই কোন দেশের সাথে নিরাপত্তা চুক্তি করার, আমি বলবো ঐক্যমত্য কমিশনে এই চুক্তির বিরোধিতা যারা করবে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের নাম ছেড়ে দেন। দুই, ভারতীয় গুপ্তচরদের বাংলাদেশে যদি চিহ্নিত করা হয় এবং ধরা হয় তাদেরকে স্পেশাল প্রভিশনে বিচার করা হবে, সেখানে কোনো সিভিল জাজমেন্ট হবে না। ভারতীয় গুপ্তচর বিরোধী আইন স্পেশাল অ্যাক্ট অনতি বিলম্বে তৈরি করা হোক, তাদের সর্বোচ্চ সাজা হবে এবং এই বিচার শুধু মিলিটারি ট্রাইব্যুনালে হবে এবং তাদের সর্বোচ্চ সাজা হবে ফায়ারিং স্কোয়াড অথবা সর্বনিম্ন সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট প্যারোল। এবং বাংলাদেশের সরকার, আমি স্পেসিফিক সকল রাজনৈতিক দল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অ্যাট লিস্ট আপনাদের মুখ থেকে যদি এটা বেরোয় যে নেক্সট 48 ঘন্টার মধ্যে রয়ের অপারেটিভদেরকে আপনারা একটা অ্যামনেস্টি দিয়ে দেন যে বাংলাদেশ ছাড়ো, 48 ঘন্টা পরে রয়ের কোন অপারেটিভ বাংলাদেশে যদি গ্রেফতার হয় তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট হ্যাভিং এনি প্যারোল, or there is no appeal or mercy option. এটা যদি করা না হয় বাংলাদেশের ঘরে ঘরে আশ্রয় নেবে ক্যাথরিন প্যারেস সাকদামের মতো মহিলারা। আপনার বউয়ের বান্ধবী হবে ক্যাথরিন প্যারেস সাকদাম, আপনার মেয়ের বান্ধবী হবে ক্যাথরিন প্যারেস সাকদাম, আপনার প্রেমিকা হবে ক্যাথরিন প্যারেস সাকদাম, আপনার বউ হবে ক্যাথরিন প্যারেস সাকদাম। এবং ইরান তবু এতদিন সার্ভাইভ করেছে, আমরা ওই সার্ভাইভালের কাছেও থাকব না। আজকের অন্য আর একটা বিষয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাচ্ছি, কত জঘন্য পর্যায়ে যেতে পারে গুপ্তচর বৃত্তি আপনারা আকাশ থেকে পড়বেন। আপনারা জানেনও না দর্শকবৃন্দ কত জঘন্য হতে পারে ক্যাথরিন প্যারেস সাকদামরা এবং মোসাদ এবং র। আপনারা জানেন আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে অ্যাসাসিনেট করা হয়েছে। এতদিন প্রচার করা হয়েছে রাশিয়া তাকে মেরেছে, কিন্তু সত্যিকারের কিছু তথ্য বেরিয়ে আসছে। আমি আপনাদেরকে ওই সত্যিকারের যে তথ্য, ওই তথ্যের ছোট্ট একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ইংরেজিতে, আপনারা যারা বুঝেন তাদের দায়িত্ব সবাইকে শেয়ার করা, এবং এই ছোট্ট ডকুমেন্টটা দেখার পরে আমি আপনাদেরকে বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনুন, একটু ট্রাই করুন এই কনভারসেশনটা বোঝার জন্য। Mossad killed President Kennedy. Now we know this from historians who studied the years 1961 through 1963 during the Kennedy administration. President Kennedy was intent on stopping any kind of nuclear proliferation. And when he found some evidence from his intelligence agency, from the CIA, that Israel was developing a nuclear weapon, he demanded answers. He demanded transparency. And the prime minister at the time in Israel was Ben-Gurion. And he would
would send emissaries, and Ben Gurion would try to resist, ignore, until he received a letter which was basically an ultimatum back in April 1963. In that letter, Kennedy said that he needs an answer by June. He needs a firm answer, a clear answer, whether or not, because they were denying that they were pursuing a nuclear weapon, whether or not they are developing a nuclear weapon in Dimona. One day before that response was supposed to be delivered to Kennedy's envoy, Ben Gurion resigned. And when he resigned, people think that he resigned for that reason. He did not want to confront the United States, and he did not want to admit having one because he would have been under tremendous pressure to abandon that program. The successor of Ben Gurion was Levi Eshkol, Prime Minister of Israel that came after Ben Gurion. He tried to delay the response until he was also given another ultimatum in August. And guess what? By November, Kennedy was assassinated. Now, people ask whether there's a link between the assassination of President Kennedy and the development of nuclear weapons in Israel. Well, one of the most prominent experts in the world, his name is Martin Sandler, on Kennedy. He read every single page in the Kennedy archive. This is a person who devoted his whole life to study Kennedy, and he's authored so many books on Kennedy and the many things of the presidency of Kennedy. And he came this year with this conclusion. He says, and I'm quoting him, Mossad killed President Kennedy. And he has his own evidence that people can check and see whether or not it's credible. Many people now, many historians believe that is the case. দর্শকবৃন্দ, উনি বলেছেন কেনেডির কাছে সিআইএ রিপোর্ট করেছে যে ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেন গুরেন। তো কেনেডি অত্যন্ত রেগে গেছে এবং বেন গুরেনের কাছে এক্সপ্লেনেশন চেয়েছে যে 2-3 দিনের ভিতরে আমাদেরকে এক্সপ্লেনেশন দাও হোয়েদার ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতেছে অথবা করতেছে না। বেন গুরেন যে 3 দিন বা 4 দিন সময় পাইছে, তার শেষ দিন এই ব্যাখ্যা কেনেডি অ্যাডমিনিস্ট্রেশনকে না দিয়ে সে রিজাইন করছে। কেন জানেন? জন এফ কেনেডিকে সে কনফার্ম করতে চায় না, কারণ ওই সময় যদি কেনেডিকে রাগাইয়া দেওয়া হয় এবং এইটা নিয়ে যদি সঠিক উত্তর দেওয়া না হয়, কেনেডি আমেরিকা ইসরায়েলের উপরে অনেক কঠিন নিষেধাজ্ঞা আরোপ করবে। নতুন প্রধানমন্ত্রী এলো ইসরায়েলে এবং কেনেডি রাগ হয়ে গেলেন, তার কাছে আবার সময় দিলেন। কি সময় দিলেন? যে আগস্টের 31 তারিখের মধ্যে তাকে জবাবদিহি করতে হবে। কাকে? ইসরায়েলকে, আমেরিকার কাছে, যে তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে অথবা করছে না। মজার কথা, আগস্টের 31 তারিখ পর্যন্ত ইসরায়েলকে সময় দিয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি এটার ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু সেপ্টেম্বরে জন এফ কেনেডিকে ডালাসে নৃশংসভাবে খুন করা হয়। এবং এর পিছনে যারা স্টাডি করেছে তারা আজকে 2 আর 2 4 মিলাচ্ছে যে কেনেডি অ্যাসাসিনেশনের সাথে মোসাদ জড়িত, মোসাদ এই কাজ করেছে। এখন আমরা যদি মোসাদের ক্যাথরিন পেরেস সাদ্দাম তাকে যদি আমরা ঘরের ভিতরে মেয়ের বান্ধবী, ছেলের বান্ধবী হিসাবে ঢুকাই, রুমিন ফারহানার চেহারায় ক্যাথরিন সাদ্দামরে ঢুকাই, নিপুণ রায় চৌধুরীর চেহারায় সাদ্দামরে ঢুকাই, শমী কায়সারের চেহারায় সাদ্দামরে ঢুকাই, এবং আমার দেশে যদি একের পর এক প্রেসিডেন্ট খুন হইতে থাকে এবং আমরা বিচার না করি এবং গুপ্তচর বিরোধী আইন তৈরি না করি এবং ভারতের গুপ্তচর বৃত্তির স্পেসিফিক রুল বাংলাদেশে ইনাক্ট না করি, শেখ মুজিবরে মারছে, জিয়ারে মারছে, এরশাদরে মারছে, আপনাকেও মারবে এবং ভবিষ্যতে সরকার প্রধান যারা আছে তাদেরকেও মারবে এবং বাংলাদেশের পরিস্থিতি গাজার চেয়েও খারাপ হবে, কারণ ওখানে ক্যাথরিন পেরেস সাদ্দামরা বৈশা রয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। দর্শকবৃন্দ, আজকে সর্বশেষ একটা কথা বলি। একজন প্যালেস্টাইনি মহিলা একটা প্রেস কনফারেন্সে গেছে। ওই কনফারেন্সে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী
মোশে দায়ানের মুখোমুখি হয়েছে। মোশে দায়ানের মুখোমুখি যখন ওই মহিলা, প্যালেস্টাইনি মহিলা বসছে, ওই মোশে দায়ানের দিকে ওই কনফারেন্সে কত সুন্দরভাবে আর্টিকুলেট করে মোশে দায়ানকে চ্যালেঞ্জ করেছে তার অপকর্মের কথা। ভদ্রমহিলা মোশে দায়ানকে বলছে যে তুমি আর্জেন্টিনায় জন্মাইছো, তোমার ফ্যামিলি আসছে ইউক্রেন থেকে, আর সেই তুমি প্যালেস্টাইনে এসে দাবি করছো আমার জমির উপরে, আমার পানির উপরে, আমার খাদ্যশস্যের উপরে তোমার অধিকার আছে। আসলে তোমার মতো লোকজনরা জাস্ট ঠিক, তোমরা চোর, তোমরা বদমাইশ, তোমরা হারামজাদা।